আজকের গল্পটা একটা কোরিয়ান হিস্টোরিক্যাল ড্রামা নিয়ে, যেখানে একজন রাজকুমার থাকবে যার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যা আছে, অর্থাৎ এক দেহ কিন্তু দুই ব্যক্তির বাসস্থান। আর থাকবে একজন রাজকুমারী যার সম্পূর্ণ পরিবারের হত্যাকারী সেই রাজকুমারের পরিবার। টুইস্ট আসবে তখন যখন রাজকুমারী একদিন ঘুম থেকে উঠে দেখবে সে তার শত্রুর পরিবারের উপপত্নী হয়ে গিয়েছে। তো গল্পটা মারাত্মক সুন্দর হবে এবং অনেক ইন্টারেস্টিংও হবে। গল্পটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, তাই প্রথম পার্ট দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি এর শেষ পার্টও আপলোড করে দিব। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, যার নাম লাভ সং ফর ইলিউশন। গল্পের শুরুতে আমাদেরকে কোরিয়ার 3টা জায়গা দেখানো হয়, যেগুলোর নাম ছিল আসাতাই, জিনহই এবং গুনাবি। সেখানে 7টি সম্ভ্রান্ত পরিবার আসাতাই জাতি প্রতিষ্ঠা করেছিল এবং ওইখানকার রাজা হয় ইয়ন পরিবার। তারা একে অপরকে সবসময় দেখাশোনা করত আর নিজেদের পাওয়ার ব্যালেন্স করে চলত। কিন্তু সমস্যা হয় তখন যখন সাজো সিয়ং, যে কিনা ছিল ওই 7 সম্ভ্রান্ত পরিবারের মধ্যে সাজো ফ্যামিলির লিডার, সেই লিডার সাজো সিয়ং তার লোভী আচরণ প্রকাশ করতে শুরু করে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সাজো হিয়ন নামের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই এবং হিয়ন হচ্ছে সাজো ফ্যামিলির বংশধর আর সেই হচ্ছে আমাদের গল্পের হিরো, যেখানে কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ড্র করছিল। তখন সেখানে তার বাবা সাজো সিয়ং এসে তাকে ধরে নিয়ে আসে আর তাকে মারধর করে বলে, তোমার সাথে কি করা উচিত আমার? হিয়ন বলে, বাবা ওই ড্রয়িংগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সিয়ং বলে, তুমি মাফ চাও যে তুমি এরকম ফালতু কাজ আর করবে না। হিয়ন বারবার তার বাবাকে বলে, কিন্তু বাবা আমি সত্যি কিছু ভুল করিনি। তো এরপর তার বাবা বলে, ও তাহলে তুমি মাফ চাইবে না? তার চেয়ে ভালো তুমি তোমার বাবার হাতে মরতে চাও। ঠিক আছে, তাহলে সেটাই হোক। যদি আমার একমাত্র উত্তরাধিকার তুমি ছিলে, কিন্তু তোমার তো পলিটিক্সে কোনো আগ্রহও নেই, তার বদলে তুমি এসব ফালতু ড্রয়িং করে যাও, তো এর থেকে ভালো তুমি মরেই যাও। এবার এই কথা বলে হিয়নকে তার বাবা জুড়ে জুড়ে মারধর করতে থাকে। অন্যদিকে আমরা ইয়নওল নামের একটা বাচ্চা মেয়েকে দেখি। এই ইয়নওল হচ্ছে আমাদের গল্পের নায়িকা। ইয়নওলের যুদ্ধ নিয়ে আগ্রহী ছিল ছোট থেকেই, তাই এখানে সে যুদ্ধ করার খেলা খেলছিল। তখন সেখানে একজন প্রজা বলে জেনারেল ইয়নপং হাক এবং তার স্ত্রী ফিরে এসেছেন, আর ইয়নপং হচ্ছে ইয়নওলের বাবা। ইয়নপং গিয়েছিল আসাদের 37টা জায়গা ঘুরতে আর সে সুন্দর করে তার সফর শেষ করে ফিরে আসে। সেখানে ইয়নওল তার বাবা মাকে দেখে স্বাগত করে। ওলকে তার মা বলে, তুমি কেমন আছো আর পড়াশোনা করেছো তো ঠিক মতো? ওল বলে, আমি অনেক মার্শাল আর্ট করেছি আজ। তার মা বলে, তার মানে তুমি আজও পড়াশোনায় ফাঁকি দিয়েছো? ইয়ন হাক বলে, থাক, একটু পড়াশোনা ফাঁকি দিলে কিছু হবে না। আমার মেয়ে কত কষ্ট করেছে শক্তিশালী হবে বলে, তাই আমি তোমাকে আজ এই উপহারটা দিচ্ছি। ওল বলে, কিন্তু বাবা এটা তো তোমার প্রিয় জিনিস। ইয়ন হাক বলে, হ্যাঁ, কিন্তু এই তলোয়ার তোমার কাছে থাকা মানে এটা প্রমাণ করা যে তুমি ইয়ন ফ্যামিলি এবং আসাতাই রাজ্যের উত্তরাধিকারী। ওল খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে আর তার বাবা তাকে কুলে তুলে বলে, আমার ওল ভবিষ্যতে বাহাদুর জেনারেল হবে। এদিকে আমরা হিয়নকে দেখি যে মার খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়েছে। সেখানে তার বাবা সিয়ং এসে বলে, তো আজ তুমি মার খেয়ে রিয়েল ম্যান হয়ে গিয়েছো, তাই চলো তোমাকে আজ আমি একটা জায়গায় নিয়ে যাব। এরপর সে হিয়নকে নিয়ে আসে ইয়ন হাকের বাড়ি। সেখানে সিয়ং একজন প্রজাকে বলে, ইয়ন হাক কোথায়? তাকে আমি এসেছি বিশ্বাসঘাতকতা এবং দেশদ্রোহী হিসেবে শাস্তি দিতে। তার পুরো পরিবারকে সেই শাস্তি ভোগ করতে হবে। এই বলেই সিয়ং তার সৈনিক নিয়ে ঝাঁপিয়ে পড়ে ইয়ন হাকের সব সৈনিকের উপর। সেখানে সে যাকে পাচ্ছে তাকেই প্রাণে মারছিল। এইসব দেখে বাচ্চা ছেলে হিয়ন কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে। অন্যদিকে এই খবর ইয়ন হাককে জানানো হয়, তাই ইয়ন হাক বলে, সে এখানে কেন আসবে? এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তবে তাকে তার স্ত্রী আটকে বলে, যেও না বাইরে, আমার ভালো মনে হচ্ছে না, কিছু তো খারাপ হতে চলেছে, চলো আমরা আপাতত কোনো নিরাপদ জায়গায় চলে যাই। তবে ইয়ন হাক তাকে বলে, না তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব কথা বলে। তবে তাও বলা যায় না কি হবে, তাই তুমি ইয়নওলকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। এরপর ইয়ন হাক বাইরে এসে বলে, এত রাতে এখানে আসার মানে কি, আর এইসব কি করেছো তুমি? সিয়ং বলে, আমি এখন থেকে এই আসাতাই রাজ্যের রাজা, তাই আমার সামনে মাথা নত করে আমার অনুগত্য করো। ইয়ন হাক বলে, কিসব বাজে বাজে কথা বলছো? তুমি জানো না এখনো রাজা তার সিংহাসনে বসে আছে? সিয়ং বলে, রাজা ইতিমধ্যে মারা গিয়েছে। ইয়ন হাক বলে, তার মানে কি তুমি বিশ্বাসঘাতকতা করলে? তুমি কিভাবে এত বড় কাজ করলে? সিয়ং বলে, দেখো তুমি যেহেতু আমার ছোটবেলায় বন্ধু, তাই আমি তোমাকে 2টা অপশন দিচ্ছি। প্রথম অপশন, তুমি সবকিছু মেনে আমাকে রাজা হিসেবে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আসাতাই রাজ্যের মধ্যে খুব সুখ শান্তিতে রাখবো। আর দ্বিতীয় অপশন, যদি তুমি আমাকে গ্রহণ না করো, তাহলে আমি তোমাকে, তোমার স্ত্রীকে এবং তোমার একমাত্র মেয়ে ওলকে মেরে ফেলবো।
এবার বলো কি করবে। এইসব কথা শুনে খুব রেগে যায় ইয়নহাগ আর সে তার দিকে তলোয়ার ধরে। তখন সিয়ং বলে, আচ্ছা 1 মিনিট, আমি তোমার সাথে লড়াই করার জন্য আজ আমার ছেলে সাজো হিয়নকে পাঠাবো। এবার অবুঝ হিয়ন বুঝতে পারছিল না তার বাবা তাকে কোন পাপ কাজের সামনে লেলিয়ে দিচ্ছে। তার তো ভয়ে হাত পা এমনিতেই কাঁপছিল। কিন্তু পরে সিয়ং বলে, হিয়ন তুমি শুধু তাকিয়ে দেখো একজন সত্যিকারের পুরুষ কি করতে পারে। এবার হিয়নকে জোর করে একজন ধরে রাখে ইয়নহাগকে মারার দৃশ্য দেখানোর জন্য। তবে একা যখন সিয়ং লড়াই করে পারছিল না, তখন ইয়নহাগকে পেছন থেকে আরেকটা সৈনিক প্রথম আঘাত করে। ওই সময় সেখানে আসে ইয়ন অল আর তার মা। ছোট্ট ইয়ন তার চোখের সামনে দেখছিল তার বাবার অসহ্য যন্ত্রণা। একের পর এক সিয়ং তাকে আঘাত করে। তখন ইয়ন রাগে জেদে কষ্টে বলে, সিয়ং তোরই কাজ আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলবো না। আমি তোকে তোর কৃতকর্মের ফল দিব, আর এমন ভাবে দিব যে তুই পালানোর কোনো রাস্তা খুঁজে পাবি না। আমি আমার বাবার প্রতিটা চোখের পানির বদলে তোর জীবনকে আমি বিষাক্ত করে ছাড়বো, দেখিনি শয়তান। তখন সিয়ং আদেশ দেয় ইয়নকেও যেন হত্যা করা হয়। তখন ইয়নের মা তাকে নিয়ে এসে এখান থেকে বের করে আর বলে, ইয়ন তোমাকে এখান থেকে বেঁচে পালাতেই হবে। ইয়ন বলে, কিন্তু মা আমি একা কিভাবে যাব তোমাকে ছাড়া। তার মা বলে, তোমাকে শক্ত হতে হবে, আর তোমাকে এটা মনে রাখতে হবে তুমি একমাত্র আছো যে এই রাজবংশের বংশধর, আর তোমাকে ছাড়া আমাদের এই রাজ্যের সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। তোমার দায়িত্ব এটা ইয়নল, বাবার মৃত্যু তুমি বিফলে যেতে দিবে না, মাকে কথা দাও। ইয়নল তখন তার মাকে কথা দেয় সে যোগ্য উত্তরাধিকারী হয়ে আবার ফিরবে। এবার ইয়ন তার মায়ের মৃত্যুও নিজের চোখেই দেখে। পরে তার পেছনের লোক পাঠানো হয় তাকে মারার জন্য। কিন্তু ইয়ন তখন তার কাপড় অন্য মৃত মেয়ের সাথে বদলে সেখান থেকে পালিয়ে যায় আর লুকিয়ে পড়ে একটা ঘরে, যেখানে লুকিয়ে ছিল হিয়ন। এবার হিয়ন ইয়নকে সেখানে দেখে, কিন্তু তার বাবাকে সে বলে, বাবা সে এখানে নেই, আমি তাকে অন্যদিকে যেতে দেখেছি। পরে সিয়ংয়ের কাছে খবর আসে ইয়নল মারা গিয়েছে। তাই সিয়ং এবার আদেশ দেয় ইয়ন ফ্যামিলির বাড়িতে আগুন লাগিয়ে দিতে আর তাদের সমস্ত চিহ্ন মুছে দিতে। এদিকে হিয়ন ইয়নকে সবকিছুর জন্য সরি বলে আর সেখান থেকে বেহুশ হয়ে পড়ে যায়। অন্যদিকে সিয়ং তার রাজা হওয়ার আনন্দ উদযাপন করছিল রাক্ষসের মতন, আর হিয়ন তার বাবার এই হুঙ্কার সহ্য করতে পারছিল না। তার কানে বাজছিল সেই এতগুলো মানুষের মৃত্যুর চিৎকার। এবার কেটে যায় 10 বছর আর আমরা খুব সুন্দর কিছু মেয়েদেরকে দেখতে পাই যারা নাচ করছিল। সেখানে আমরা ইয়নকেও দেখি যে সেদিন বেঁচে যায় আর এখানে কাজ করছে। ইয়ন খুব সুন্দর করে সেখানে নাচ করছিল। ইয়ন নাচ শেষে সেখানের একজন অফিসিয়ালকে ধরে আশ্রয় ফেলে দেয় আর বলে, তুমি একজন স্বৈরাচারী অফিসিয়াল, মেয়েদেরকে সিলেক্ট করে তাদের রাজার কাছে পাঠাচ্ছ, কত বড় সাহস তোমার। হাং বলে, আমি কিন্তু রাজার আদেশ পালন করছি, তাই তুমি আমাকে এভাবে মারতে পারো না। ইয়ন হেসে বলে, হ্যাঁ রাজার আদেশের নামে তোমরা লুকিয়ে লুকিয়ে সব সুন্দর সুন্দর ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করছো আর তাদেরকে নিজের কাজে ইউজ করছো। তোমাদের এই পরিকল্পনার সব কাহিনী আমার জানা আছে, তাই বলে দে কোথায় রেখেছিস তাদেরকে। তখন সেখানে তার সাঙ্গপাঙ্গারা আসে আর এখানে ইয়ন একাই লড়াই করে বাহাদুর মেয়ের মতন। তারপর সেখানে তার বন্ধু সানহা আসে, সেও তাকে হেল্প করে ফাইট করতে। আর এখানে আমরা জানতে পারি বর্তমানে ইয়নলের নাম কায়েরা, তো আমরা তাকে কায়েরা বলেই ডাকবো যেহেতু সে এখন এই নামেই পরিচিত। এবার কায়েরা সেখান থেকে ফাইট করে এসে যখন দেখে তার আসাতাই রাজ্যকে, তখন তার খুব মন খারাপ করে, কারণ এখন এই রাজ্যের অবস্থা মাত্রাতিরিক্ত খারাপ। চারদিকে ক্ষুধার্ত মানুষের আহাজারি, তারপর স্বৈরাচারী অফিসিয়ালরা তাদেরকে একটানা শোষণ করেই যাচ্ছে। অন্যদিকে সাজো সিয়ং প্রজাদের দিকে খেয়াল না করে সে ব্যস্ত তার পার্টি মদ গাঁজা নিয়ে। তো তারপর কায়েরা তার ড্রেস ঠিক করতে একটা দর্জির কাছে যায়, কিন্তু সেই দর্জি তাকে পাত্তাই দেয় না। তাই কায়েরা আরেকটা দর্জির দোকানের ছাদ দিয়ে দেখছিল সে সেলাইয়ের কাজ করছে। তবে তখনই ছাদ ভেঙে কায়েরা পড়ে যায় নিচে আর ঝুলে থাকে বানরের মতন। এবার 10 বছর পর আমরা আমাদের গল্পের হিরো হিয়নকে দেখতে পাই, যাকে দেখে কায়েরা বলে, ও তুমি মহিলা দর্জি না বরং পুরুষ দর্জি। হিয়ন তো তার দিকে ভয়ে তাকিয়েছিল, কারণ সে একটু ভীতু টাইপেরই। তো হিয়ন কায়েরাকে বলে, কে তুমি, এখানে কি করছো? কায়েরা হিয়নের বুকে হাত দিয়ে বুঝতে পারে তার ঠান্ডার সমস্যা আছে আর সে হয়তো রাতে ঠিক মতো ঘুমায় না। তাই কায়েরা তাকে এই নিয়ে জিজ্ঞাসাও করে। হিয়ন বলে, আমার ঘুম হয় না, কিন্তু তুমি এখানে কেন? কায়েরা বলে, আমি ড্রেসটা এখান থেকে নিয়েছিলাম, কিন্তু এটাকে ভালো করে সেলাই করা হয়নি, যার ফলে আমি ঠিক মতো হাঁটতে পারি না, বারবার খুলে যায়। হিয়ন বলে, চুপ করো, আমি আমার প্রতিটা ড্রেস নিজের বেবির মতন করে তৈরি করি, ভালোবাসার সাথে আমি কাজ করি, আমার বেবিকে কিছু বলার রাইটস তোমার নেই। কায়েরা বলে, হ্যাঁ হয়েছে, তোমার এই বেবি নিয়ে আমি ঠিকঠাক মতন চলতে পারি না, তাই আমি চাই তুমি এটাকে সেলাই করে দাও আমার মতন করে। এবার হিয়ন মানা করে দেয়, সে তার ড্রেসকে ছেড়ছাড় করতে দিবে না। এবার এইভাবে কথা কাটাকাটি
হাসাহাসির এক পর্যায়ে কায়রা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ফ্যামিলি তোমার কাজের বিপক্ষে। হিয়ন বলে, কি বলতে চাও? তুমি কি বলতে চাইছো আমি ছেলে বলে সেলাইয়ের কাজ করতে পারবো না? কায়রা বলে, ও তাহলে এটাই বলে তোমার পরিবার তোমাকে? কে বলে? তোমার বাবা। আমার মনে হয় তোমার বাবার মন সবচেয়ে খারাপ, কারণ সে তোমাকে জন্ম দিয়েছে বলেই তো তোমার ইচ্ছার বিরুদ্ধে সব করতে পারে না। মেয়ে বা ছেলে যেই হোক না কেন, সে যে কাজ করছে তা কতটা মন থেকে করছে সেটা গুরুত্বপূর্ণ। আর তুমি তো এই কাজে অনেক ভালো, তাই সাহস করে কখনো নিজের বাবার মুখের উপর এই কথাগুলো বলে দেখো। আর আমি কাল আসবো, এখন আসছি। তোমার সেখানে সানহা এসে বলে, কায়রা চল, দেরি হচ্ছে। হিয়নের পর ভাবে, কায়রা? তাহলে কি এই মেয়ের নাম কায়রা? তো তারপর হিয়ন যখন ফিরে প্রাসাদে, তখন তাকে এসে দৌড়ে নিয়ং নামের একজন বলে, রাজকুমার আপনি এত দেরি করে কেন আসলেন? আমার ভয়ে এখনই জান বেরিয়ে যাচ্ছিল। আর মিস্টার জিয়ন, আপনার উচিত ছিল ওনাকে তাড়াতাড়ি আনা। বডিগার্ড হয়ে এত স্লো কেন? হিয়ন বলে, কি হয়েছে? তুমি এত উদ্গ্রীব হয়ে আছো কেন? নিয়ং বলে, আপনার জন্য সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি ভেতরে যান। এবার হিয়ন ভেতরে এসে তার বাবার সাথে কথা বলে, আর ঘুরে ফিরে সে অনেক আজে বাজে কথা শুনে, কারণ ওই সেলাইয়ের কাজের জন্যই। তবে আজ হিয়ন একটু সাহস করে তার বাবার দিকে তাকিয়ে কিছু কথা বলে, কারণ সেই সাহসটা পেয়েছে কায়রার কথাগুলো বলা থেকেই। তো তারপর হিয়নকে তার স্ত্রী সুমিন বলে, আপনি আপনার ভাই ইয়ং এর মতন কেন একটু বেশি তলোয়ার অনুশীলন করছেন না? আমি শুনছি সে খুব ভালো এতে। হিয়ন বলে, তাহলে তুমি কি বাবার মতন একমত যে আমি মাথা খারাপ তাই সেলাই নিয়ে পড়ে থাকি? আমার নিজের ইচ্ছার কোনো গুরুত্ব নেই? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? কাল যদি আমি সত্যি সত্যি রাজ সিংহাসনে না বসি, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবে? অবশ্য যদি ছেড়েও দাও তাতে আমার কিছু যায় আসে না। তুমি তো আমাকে বিয়ে করেছিলে আমি রাজকুমার আর সাজো ফ্যামিলির বংশধর বলে। তো পরদিন হিয়ন তার ফ্যামিলির সাথে শিকারে যায়, আর আজ সে খুব ভালো করে শিকার করে, যার জন্য সাজো সিয়ং খুব খুশি হয়। সেখান থেকে সে কোথাও চলে যায় খুব হাসতে হাসতে। এদিকে আমরা একটা ফাইট করার আসর দেখি, যেখানে কায়রা ফাইট করে জিতে যায়, আর এখানে তার ছদ্মনাম হচ্ছে দালবং। সেখানে যখন কায়রা জিতে যায়, তখন শেষ মুহূর্তে একে হা নামের একজন ব্যক্তি আসে, যে সম্ভবত হিয়নই ছিল। এবার একে হা নামে হিয়ন বেশ জনপ্রিয় এখানে। সে আসা মাত্রই সবাই এক্সাইটেড হয়ে যায় তার লড়াই দেখার জন্য। এখানে লড়াই শুরু হয়, তবে এক পর্যায়ে একে হা কায়রার মুখ থেকে সে কাপড়টা একটু কেটে ফেলে, আর বুঝতে পারে সে একজন মহিলা। তো এরপর সেখান থেকে কায়রা পালিয়ে যায় আর জিতে যায় একে হা। এরপর একেহা কায়রাকে ফলো করে এসে বলে, কে তুমি? তুমি মেয়ে হয়েও ছেলে সেজে ফাইট করছো? তোমার তো নিশ্চয়ই টাকার প্রয়োজন, তাই আমি এখানে সব টাকা দিয়ে দিব, তবে তার বদলে তোমার ফেস দেখাও। কায়রা তার মুখে একটা মেরে হিয়নের ওই মাস্কটা ভেঙে ফেলে, অর্থাৎ একেহা সাজো হিয়নই ছিল। তো তারপর কায়রা বলে, তুমি নিজেও তো লুকিয়ে ফাইট করতে এসেছো। হিয়ন ভাবে, মেয়েটা কি তাহলে জানে যে সেই রাজকুমার সাজো হিয়ন? তবে কায়রা বলে, তুমি কি আমার ড্রেসটা ঠিক করে রেখেছিলে, নাকি কাজ রেখে এসব করে বেড়াচ্ছ? হিয়ন বলে, ও তাহলে তুমি আমাকে ওইভাবে চিনো, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না। কায়রা বলে, নাটক কম করো আর যাও নিজের কাজে মনোযোগ দাও। এই কথা বলে কায়রা চলে যায়, আর হিয়ন ভাবে সে একজন রাজকুমারের সাথে কিভাবে কথা বলে গেল, আমাকে চিনতেই পারলো না। তো রাতে কায়রা নাচ করতে আসে সাজো সিয়ং এর প্রাসাদে, আর সেখানে গিয়ে কায়রা বুদ্ধি করে কুশাগারের চাবি নিয়ে সমস্ত খাবার নিয়ে নেয়, আর পরে সেগুলো বিতরণ করে সমস্ত ক্ষুধার্ত প্রজাদের মধ্যে। সবাইকে হাসতে দেখছিল দূর থেকে হিয়ন, আর সে বুঝতে পারে এই মেয়ের মধ্যে কিছু তো আছে। তাই পরের দিন আবার হিয়ন আসে তার সাথে দেখা করতে, আর বলে, আমাকে ভালো করে দেখে বলো আমাকে কি ফেক লাগছে নাকি রিয়েল? কায়রা বলে, আগে ভালো করে মানুষের সাথে কথা বলা শিখো, তারপর রিয়েল লাগবে। আর হ্যাঁ, তোমার মন একেবারে খালি, সেটাকে আগে ফিল আপ করো, তারপর দেখা যাবে। এবার হিয়ন হেসে এসে বলে, আহা, আমি এটার ফিল আপ তো এখন তোমার সাথেই করব। অর্থাৎ সে কায়রাকে পছন্দ করে ফেলেছে। এবার এদিকে কায়রা আর তার সাথীরা কিছু একটা নিয়ে পরিকল্পনা করে রাজো সিয়ংকে মেরে ফেলবে বলে। সেখানে কায়রাকে হেল্প করছিল ছদ্মবেশে রাজার ছোট ছেলে ইয়ং। তো আজ যখন কায়রা ডান্সার হয়ে সেখানে যায়, তখন রাজার মনোরঞ্জনের জন্য সে কক্ষে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল বাথটাবে। ওই সময় সেখানে আসে হিয়ন, আর তাকে কিছু একটা দিয়ে বেহুশ করে ফেলে। হিয়ন বলে, তুমি কারো মনোরঞ্জনের জন্য তৈরি হওনি, তুমি কারো রানী হবে বলে তৈরি হয়েছো। তো এরপর কেটে যায় অনেক সময়, আর যখন কায়রার ঘুম ভাঙে তখন তাকে গণ নামের একজন দাসী বলে, কায়রা তো তাদের এখানকার উপপত্নী। এবার কায়রার মাথায় কিছুই আসছিল না। তখন তাকে গণ বলে, আপনি হয়তো 4 দিন বেহুশ থাকার জন্য কিছু মনে করতে পারছেন না। ওই সময় সেখানে আসে হিয়ন, আর কায়রাকে স্বাভাবিকভাবে জড়িয়ে ধরে বলে, অবশেষে তুমি আমার হয়ে গেলে। কায়রা বুঝতে পারে না এই লোকের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে
তা সে কিছুতেই মনেও করতে পারছিল না। এবার হিয়ন ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় হিয়ন তার বাবাকে গিয়ে বলে, আমার ওই ডান্সারকে চাই যাকে তুমি এনেছো। আর কায়রাকে বলে, তুমি আমাকে পছন্দ করবেই একদিন না একদিন, আর আমি ফেক না রিয়েল সেটাও তুমি স্বীকার করবে। তো এইসব ভাবতে ভাবতে হাসছিল হিয়ন কায়রাকে জড়িয়ে। বলতে গেলে কায়রার সব খেলা পাল্টে দিয়েছে হিয়ন। তো তারপর হিয়ন কায়রাকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, আজ তো তুমি অবশেষে কথা বললে। কায়রা বলে, এদেরকে বলা যাবে না যে আমার কিছু মনে পড়ছে না, আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। এরপর হিয়নই মজা করে বলে, ও তোমার কি কিছু মনে পড়ছে না? তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিয়ন কায়রাকে ফলো করছিল যখন সে ডান্সার হয়ে এসেছিল এখানে। তারপর সে তার বাবাকে গিয়ে এমন ভাব ধরে বলে যেন সেও বাকি সবার মতন মেয়ে নিয়ে এখন থেকে থাকবে। আর তার বাবা তো এটাই চাইছিল, তাই হিয়নের চাওয়া মাত্রই কায়রাকে দিয়ে দেয় তার কাছে। আর হিয়ন পরে এক রকমের ধোঁয়া দিয়ে তাকে বেহুশ করে, এটা ভেবে যে কায়রা একদিন না একদিন তাকে ভালোবাসবেই। বর্তমানে হিয়ন কায়রাকে ডাকছিল গেরা নামে। কায়রা বললে, গেরা? ও আমার নাম গেরা, তাহলে তুমি কি জানো আমার মেমরি চলে গিয়েছে? হিয়ন বলে, জানি। কায়রা বলে, কিন্তু কিভাবে জানো? আমি তো তোমাকে হুঁশে ফেরার পর কিছু বলিনি। হিয়ন বলে, না মানে তুমি বেহুশ থাকা অবস্থায় এরকম কিছু বলেছিলে, তাই আমি জানি। কায়রা বলে, ও হয়তো বা ঠিকই বলছো, তাহলে কি আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি? হিয়ন বলে, আরে আমরা একে অপরকে শুধুমাত্র চিনি যে এমন নয়, বরং আমরা খুব ক্লোজও ছিলাম। কায়রা অপ্রস্তুত হয়ে বলে, ও আর আমি আগে কি করতাম? হিয়ন বলে, তুমি একজন ডান্সার। কায়রা বলে, কি আমি ডান্সার? কিন্তু আমি তো কিছু মনে করতে পারছি না, তাহলে কি তুমি আমার নাচের প্রেমে পড়ে গিয়েছিলে? হিয়ন বলে, হ্যাঁ, আমরা কিছু সময় ডেটও করেছি। কায়রা বলে, কিন্তু আমার কেন যে কিছু মনেই পড়ছে না, আর আমার মা বাবাকে? আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। হিয়ন বলে, আমি জানি, তো তুমি কি আমাকে বিশ্বাস করো? তাহলে আমি তোমার স্মৃতির ব্যাপারে সব বলবো আর সাহায্য করার চেষ্টা করব। কায়রা বলে, হ্যাঁ, বিশ্বাস তো করি। তো হিয়ন কিছু একটা করেছে যার ফলে কায়রার সমস্ত স্মৃতি চলে গিয়েছে, আর সেই সুযোগে হিয়ন তাকে যেমন চাইছে তেমন করে কাহিনী বলছে। এবার দেখার পালা কায়রার স্মৃতি ফিরলে কি হয়। অন্যদিকে হিয়নের প্রথম স্ত্রী তো খুব হিংসেতে আছে, কারণ হঠাৎ করে হিয়ন এরকম কিছু করবে কখনো সে ভাবেইনি। তার উপর তাকে অন্য মহিলারা এসেও নানা কথা বলছে, তাই সেও তাদেরকে বলে, আমি কেন সামান্য একটা মেয়ের প্রতিহিংসা করব। আমি হচ্ছি রাজকুমারের আইনগত স্ত্রী, আর সে হচ্ছে নামমাত্র। তবে এরকম মুখে বললেও সে বেশ রাগ জেদের মধ্যেই ছিল। এদিকে কায়রাকে তৈরি করা হচ্ছিল, কারণ রাজকীয় উপপত্নী হিসেবে তার আজ অনুষ্ঠান করা হবে। তখন গঙ্গা কায়রা বলে, কবে হবে এই অনুষ্ঠান? গণ বলে, এই তারিখ দেওয়ার অধিকার একমাত্র রাজকুমারের প্রথম স্ত্রীর, তিনি যবে বলবেন তবেই হবে। কায়রা বলে, ইস, তাহলে তো ওনার জন্য খুব কষ্টকর হবে ব্যাপারটা। গণ বলে, কেন? কায়রা বলে, কোন স্ত্রী খুশি খুশি নিজের স্বামীর ঘরে দ্বিতীয় কাউকে আনবে? তো এইসব ভেবে একটু মন খারাপ করছিল কায়রা। অন্যদিকে হিয়ন এতই এক্সাইটেড ছিল যে সে বলেই দিয়েছে আগামী দিনগুলিতে সে ঘুমাবেই না। এখন এখানে তার না ঘুমানোর মধ্যে একটা রহস্য আছে যা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। অন্যদিকে রাতে কায়রা প্রাসাদের বাইরে হাঁটতে আসে, তখন সেখানে সে একজনকে দেখে আর ওখানে বেশ ফাইটও হয় তার। পরে কায়রা ঘরে এসে ভাবে, আমি এত ভালো ফাইট কিভাবে করলাম? ডান্সারের সাথে সাথে কি তাহলে আমি মার্শাল আর্টও জানতাম? কেন যে আমার কিছুই মনে পড়ছে না। এবার আমরা সাজো হিয়নের সেই না ঘুমিয়ে থাকার রহস্যটা সম্পর্কে জানতে পারি। আপনারা হয়তো নিজেরা বুঝতে পারবেন না সেটা কি, তাও আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর। এখানে সাজো হিয়নের আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে একেহা। আপনারা তো দেখেছেন একেহা কিভাবে ফাইট করে আর সে কাউকেই ভয় পায় না, কিন্তু এটা আসলে সম্পূর্ণভাবে সাজো হিয়নের বিপরীত একটা পার্সোনালিটি। অর্থাৎ এক কথায় বলা যায় একেহা এবং সাজো হিয়ন দুজনই আলাদা ব্যক্তি, তবে বডি একটাই, যাকে বর্তমান ডাক্তারি ভাষায় বলা হয় স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। আর এই রোগটা তার হয়েছে কারণ ছোটবেলা থেকে সে খুব টর্চারের মধ্যে বড় হয়েছে, তাই তার প্রজেক্টর হিসেবে একেহা নামের এক ব্যক্তিকে নিজের মধ্যেই সে তৈরি করে ফেলেছে। তো যখনই সাজো হিয়ন ঘুমায় তখন ঘুম থেকে উঠে সে একেহা রূপে, আর যখন একেহা ঘুমায় তখন সে ঘুম থেকে উঠে সাজো হিয়ন রূপে। আর বর্তমানে যে ব্যক্তি কায়রাকে উপপত্নী হিসেবে গ্রহণ করতে চাইছে সে হচ্ছে একেহা। আর তাই একেহা ঘুমানোর জন্য ভয় পাচ্ছে, কারণ সে ঘুমিয়ে গেলে সাজো হিয়ন রূপে ঘুম থেকে উঠবে, আর সাজো হিয়ন কায়রাকে দেখা মাত্রই ঘর থেকে বের করে দিবে, কারণ সে তো এরকম কিছু কখনো করবে বলে ভাবেইনি। তো একেহা যত চেষ্টাই করছে না ঘুমানোর, তাও তার বারবার ঘুমে চোখ জড়িয়ে আসছিল। সেজন্য সে তার সাথীদেরকে আদেশ দেয় বাথটাবে অনেক বরফ দিয়ে পানি রাখতে, যাতে করে সে ঠান্ডায় জমে যায় আর তার কোনো ঘুমই না আসে।
এবার সেই মতন সব করা হয়, কিন্তু তার সাথীরা চিন্তা করছিল অসুস্থ না হয়ে পড়ে রাজকুমার। একেহা তো বারবার বলছিল আরো বরফ দিতে। এবার আমি এখানে সাজহিয়ন যখন বডিতে থাকবে তখন তাকে সাজহিয়ন বলবো, আর যখন একেহা বডিতে থাকবে তখন আমি তাকে একেহা বলবো, বোঝানোর সুবিধার্থে যে এখানে দুইজন ব্যক্তি একজনের বডিতে আছে। তো তারপর নিয়ং এসে জিয়নকে বলে একেহা তো পাগল হয়ে গিয়েছে না ঘুমিয়ে থাকার জন্য, এখন কি হবে যদি রাজকুমারের এই রোগের সত্যটা বাইরে চলে আসে। জিয়ং বলে আপনি বলছেন রাজকুমারের এরকম কোনো সমস্যা আছে, কিন্তু কিভাবে, কবে থেকে? নিয়ং বলে রাজকুমার ছোটবেলায় একেবারেই ঘুমাতেন না, আর রাজা তো ওনাকে সবসময় অত্যাচার করতেন কারণ উনি সেলাই অপছন্দ করতেন। একদিন আমি রাজকুমারকে কিছু ফেব্রিক দেই, কিন্তু ঘুম থেকে উঠেই রেগে বলে এসব সেলাই আর ফেব্রিক আমার অপছন্দ, আমাকে কেন দিলে? আর আমি কোনো সাজহিয়ন না, আমি হচ্ছে একেহা, যে সেলাইকে ঘৃণা করে। বর্তমানে নিয়ং আর জিয়ন একজন শামানের কাছে আসে একেহাকে কিভাবে ঘুম পাড়াবে সেটা জানতে। তো এরপর শামান তাদেরকে একরকমের ধোঁয়া দিয়ে দেয় যা একেহার নাকে গেলে সে ঘুমিয়ে পড়বে। অন্যদিকে একেহা কায়রার কথাই ভাবছিল, আর তাই সে সজাগ থাকার জন্য নিজেরই ঠোঁট কামড়াতে থাকে যাতে করে ব্যথা পেলে ঘুম না আসে। তারপর দরজার বাইরে নিয়ং আর জিয়ন সেই ধোঁয়া পৌঁছে দেয় একেহার নাক পর্যন্ত। পরদিন ঘুম থেকে উঠে রাজকুমার সাজহিয়ন, আর সে ঘুম থেকে উঠেই আগে তার ডিজাইন খুঁজে যা কায়রা তাকে দিয়েছিল করে দেওয়ার জন্য। নিয়ং সাজহিয়নকে ফেরত দেখে তো মহা খুশি হয়ে যায়। অন্যদিকে এদেরকে দেখছিল একেহা রাজকুমারের ভেতর থেকে, আর সে নিয়ংকে গালিগালাজ করে বলে শয়তান বুড়ো, আমাকে ইচ্ছে করে ঘুমাতে বাধ্য করেছে, আমি তোকে ছাড়বো না, দেখবি, একবার বাইরে আসতে দে। তো সাজহিয়ন আয়নার নিজের ঠোঁট দেখে বলে তাহলে এইসব করেছে একেহা জেগে থাকার জন্য, আর তোমরা কেউ কিছু করলে না কেন? সে এতগুলো দিন থাকলো কিভাবে? নিয়ং বলে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। এবার তাদের থেকে সবকিছু জানে একেহা এতদিন কেন সজাগ থেকেছিল। তারপর সে আসে কায়রার সাথে কথা বলতে, আর তার দিকে তাকিয়ে দেখে কি অদ্ভুত কাপড় সে পরে আছে। তাই সাজহিয়ন বলে ধুর, এই একেহার তো দেখছি মেয়েদেরকে পছন্দ করার ব্যাপারে খুব বাজে টেস্ট, এটা কার পেছনে এতদিন সজাগ থাকলো, মাথা খারাপ বোকা কোথাকার। সাজহিয়ন বলে কে তুমি, নিজের পরিচয় দাও, আর কেন রাজকুমারের সাথে থাকছো? কায়রা বলে অদ্ভুত ব্যাপার, আপনি তো সব জানেন আমি কে, বরং আমিই জানি না আমার আসল পরিচয়, কারণ আমার স্মৃতিশক্তি চলে গিয়েছে, কিছু মনে পড়ছে না। সাজহিয়ন বললে স্মৃতিশক্তি নেই, এটা নিশ্চিত একেহারই শয়তানি কাজ, এটা কার সাথে আমাকে ফাঁসিয়ে দিয়েছে বজ্জাত ছেলে। তখন সেখানে সে নিয়ং আর বলে আপনাদের দুজনকে রাজা ডেকে পাঠিয়েছেন। এবার সাজহিয়ন যেতে যেতে নিয়ংকে বলে মাথা খারাপ একেহা একটা ডান্সারের প্রেমে পড়লো কিভাবে, তোমরা আটকালে না কেন? একজন হবু রাজা কিভাবে একটা ডান্সারকে পছন্দ করতে পারে? ইচ্ছে করছে একেহাকে ধরে জেলে ভরে দিই। আর এই মেয়ে শুনো, তুমি রাজার সামনে কিছু বলবে না, যা বলার আমি বলবো। কায়রা বলে যদি তিনি প্রশ্ন করেন তাহলে? সাজহিয়ন রেগে বলে তুমি বড্ড বেশি কথা বলো বিয়াদব। তখন হিয়না কায়রার বাতাসে উড়ন্ত চুল দেখে থমকে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য সেও কায়রাকে নিয়ে কিছু ফিল করতে থাকে। এরপর কায়রা হিয়নের কথা মতো রাজি হয় আর বলে আমি রাজার সামনে কিছু কথা বলবো না। তারপর রাজার সামনে সাজহিয়ন কথা বলার শেষে বাইরে আসে, আর সেখানে সে আবারও মনে মনে একেহাকে বকাবকি করছিল। তো এরপর সাজহিয়ন বের হয় তার ফেব্রিক স্টোরে যাওয়ার জন্য, আর যাওয়ার আগে বলে যায় কায়রার খেয়াল রাখতে। কায়রা লুকিয়ে লুকিয়ে দেখছিল আর ভাবছিল একদিন আগে পর্যন্ত আমার জন্য পাগল ছিল, কিন্তু রাতারাতি এত বদলে গেল কিভাবে। এরপর কায়রা তাকে ফলো করে করে আসে তার দোকানের সামনে। সেখানে সে জানতে পারে সাজহিয়ন একজন দর্জি। এবার এখানে হিয়ন তাকে বলে তুমি কি করছো এই জায়গায়? কায়রা বলে আমি বের হয়েছি নিজের পরিচয় জানতে, কারণ আপনাকে দেখে মনে হচ্ছে না আমার সম্পর্কে কিছু আর জানেন। আমার তো সন্দেহ হচ্ছে আপনার দুইটা পার্সোনালিটি নেই তো? না মানে রাতারাতি এত বদলে কিভাবে যায় মানুষ? হিয়ন বলে চলো প্রাসাদে ফিরে। কায়রা বলে আমার ওখানে ভালো লাগে না, আমি এখানেই থাকবো আর দেখবো কেউ জানে নাকি আমাকে। হিয়ন বলে তোমার ইচ্ছা, যা খুশি তা করো। কায়রা তারপর ভাবে বাহ, কাল অবধি বললো আমাকে নাকি কত মিস করছে, আর এখনই এইভাবে আমাকে ছেড়ে দিচ্ছে, এসব কি হচ্ছে? আমি এখন তো পাগলই হয়ে যাব ভাবতে ভাবতে। তো এখানে কায়রাকে কিছু ঘাতক অ্যাটাক করতে আসে, কিন্তু সাজহিয়ন তাকে বাঁচিয়ে নেয় আর সেখান থেকে নিয়ে আসে প্রাসাদে। এবার হঠাৎ করে রাজা কায়রাকে গ্রেফতার করে, কারণ সেদিন ডান্সারকে কায়রা হেল্প করেছিল পালাতে, আর সেটা রাজদরবারে প্রমাণ করে দেওয়া হয়েছে। সাজহিয়ন এসে তাকে সেভ না করে বরং উল্টো সব সত্যি সত্যি বলে দেয় রাজাকে। কায়রার যেহেতু কিছু মনে নেই ওই রাত সম্পর্কে, তাই সে শুধু অবাক হচ্ছিল। এবার সাজহিয়নকে ভেতর থেকে একেহার রেগে মেগে বলছিল এই বোকা সাজহিয়ন, তুই এটা কি করছিস?
তাহলে এটাই কি তোর প্ল্যান, আমার পছন্দের মানুষকে ধ্বংস করা? তোকে আমি ছাড়বই না যদি তুই তাকে কিছু করিস। এবার সাজো হিয়নে কিছু বুঝতে পারছিল না কিভাবে বাঁচাবে কায়রাকে এদের হাত থেকে। তো কিছুক্ষণ পর হিয়ন সৈন্যদের বলে তাকে ছেড়ে দাও, এটা আমার আদেশ। আর এরপর সে রাজাকে বলে সেদিন কোনো এক কারণে ভুল বোঝাবুঝি হয়েছে আর সেটা আমার জন্যই হয়েছে, এখানে এই মেয়ের কোনো দোষ নেই। এবার এরকম অনেক কথা বলে কোনো মতে সে রাজাকে বিশ্বাস করায় কায়রা নির্দোষ। আর সেখানে সে তাদের সবার সাথে পরিচয় করায় কায়রাকে তার আসল নামে, অর্থাৎ কায়রা নামে। সে রাজাকে এটাও জানায় কায়রার সাথে আমার পরিচয় হয় প্রথম আমার ফেব্রিক স্টোরে। আপনি তো জানেন আমি কাপড় ডিজাইন করতে পছন্দ করি। সে আমাকে একটা ডিজাইন দিয়ে বলেছিল তার জন্য সেটা তৈরি করে দিতে। পরে সেখানে সব প্রমাণ হয়ে যাওয়ার পর ফাইনালি আনুষ্ঠানিকভাবে কায়রাকে রাজকুমার সাজো হিয়নের উপপত্নী হিসেবে গ্রহণ করা হয়। গন কায়রাকে বাগানে নিয়ে আসে আর বলে সত্যি রাজকুমার আপনাকে অনেক পছন্দ করেন, তাই তো আপনাকে শাস্তির থেকে বাঁচিয়েছেন আর নিজের হাতে আপনার জন্য কাপড়ও তৈরি করেছেন। কায়রা এসব শুনে খুব খুশি হয়। সেখানে কিছু ফুল দেখে গন কায়রাকে বলে আমি শুনেছি এই ফুলগুলো রাজকুমারের খুব পছন্দ। তাই কায়রা সেখানে কিছু ফুল করিয়ে নেয় এই কথা শুনে। তারপর সেখানে ইয়ং আসে আর তাকে শুভেচ্ছা জানায় উপপত্নী হওয়ার জন্য। পরে সেখানে কায়রার আগের একজন সাথীও আসে, তবে কায়রা তাকে চিনতেই পারে না। তাই ইয়ংকে তার বডিগার্ড বলে রাজকুমার আমার মনে হচ্ছে কায়রার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ইয়ন বলে কে বলতে পারে, এটা কার ফাঁদও হতে পারে। তবে যাই হোক আমাকে খুব জলদি কিছু করতে হবে। তো রাতে সাজো হিয়ন যখন অনুশীলন করছিল তখন ভাবছিল কায়রাকে নিয়ে, আর ওই সময় সেখানে আসে কায়রা। সাজো হিয়ন ভুলবশত তার দিকে তীর চালিয়ে দেয়, কিন্তু কায়রার সামনে থেকে সরে যায় আর সাজো হিয়ন তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। পরে কায়রা বলে আমাকে আজ নির্দোষ প্রমাণ করার জন্য ধন্যবাদ, এটা বলতেই আমি এখানে এসেছিলাম। তো রাতে একেহা অপেক্ষা করছিল কবে সাজো হিয়ন ঘুমাবে আর সে জেগে উঠবে। তবে সাজো হিয়নও একেহায়ের মতনই জেগে থাকার জেদ ধরে বসে আছে। সেও কোনো মতেই ঘুমাতে চায় না যাতে করে তার বডিতে একেহা না ফিরতে পারে। এবার দেখার বেলা সে কত সময় পর্যন্ত জেগে থাকতে পারে। অন্যদিকে কায়রা সাজো হিয়নের জন্য নিজের হাতে রং তৈরি করছিল। তো সেখানে একটা তীর করে একজন চিঠি পাঠায় যেখানে লেখা ছিল তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে যাও, কারণ এখানে তোমার জীবন সংশয় আছে। তো পরদিন কায়রা হিয়নের ফেব্রিক রুমে এসে কালারটা রেখে দেয় আর সেখানে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখন ওখানে হিয়ন আসে আর কালারটা দেখে খুব খুশিও হয় আর সে অনুভব করে কায়রা এখানেই আছে। পরে সে দেখে টেবিলের নিচেই সে বসে আছে। আর কায়রাকে এইভাবে দেখে হিয়নের মনে পড়ে যায় ছোট্ট ইয়ন ওলের কথা, যাকে সে শেষবার দেখেছিল এইভাবে লুকিয়ে থাকতে। আর এইসব মনে করে খুব অস্থির হয়ে পড়ে হিয়ন। সে কায়রাকে বলে কে তুমি, তোমার চোখগুলো দেখে আমার এত অনুতপ্ত কেন হচ্ছে, কেন মনে হচ্ছে তোমাকে আমি চিনি। তখন কায়রা তাকে জড়িয়ে ধরে বলে আপনি ভয় পাবেন না, শান্ত হন, আমি আছি আপনার পাশে। তো তারপর আবার সাজিহন কায়রাকে দূরে সরিয়ে বলে এইসব কিছুর জন্য তুমি দায়ী, তোমার জন্য আমার জীবন এরকম হয়ে গিয়েছে, আমি তোমাকে আজ শেষ করেই ফেলবো। এই কথা বলে সে কায়রাকে মারতেই যায়, কিন্তু তার ভেতরে থাকা একেহা তাকে আটকায়। আর এখানে একেহা এবং সাজো হিয়নের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। বাহির থেকে কায়রা বুঝতে পারে না সাজো হিয়ন এসব কি করছে। তারপর সেখানে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সাজো হিয়ন আর তাকে পরে ঘরে নিয়ে আসা হয়। যেহেতু সাজো হিয়ন ঘুমিয়ে গিয়েছে সেহেতু তার মধ্যে এবার ফিরে আসে একেহা। হুশ ফেরার পর কিছুক্ষণ কথা বলে কায়রা একেহার সাথে। পরে কায়রা যেতে যেতে ভাবে আমার মনে হলো রাজকুমার অন্য এক ব্যক্তিতে রূপান্তর হলো, কিন্তু কিভাবে কিছু বুঝতে পারছি না। এদিকে একেহা কায়রার দেওয়া সেই চিঠিটা পড়ে যেখানে কায়রা সাজো হিয়নকে ধন্যবাদ জানিয়েছিল তাকে বাঁচানোর জন্য। আর সে এখানে এটাও লিখেছিল আমি আপনার কথা মতন আজ রাতে চলে যাব। একেহার মেজাজ খারাপ হয়ে যায় আর বলে সাজো হিয়ন তোর সাহস কিভাবে হলো তাকে চলে যাওয়ার কথা বলার। এরপর সেখানে সে নিয়ং আর সে ভেবেছে সাজো হিয়নই, তাই সে তাকে সাজো হিয়ন ভেবে সব পরিকল্পনা বলে দেয় যা তারা করেছিল একেহাকে আটকে রাখার জন্য। এবার একেহা খুব রেগে যায় আর তাকে যা খুশি তা বলে আর একেবারে জেলেই ভরে দেয় তার দুই সাথীকে। তারপর একেহা আসে কায়রার সাথে দেখা করতে আর বলে তুমি কিভাবে ভাবলে আমাকে ছেড়ে যাওয়ার কথা, আমার কত কষ্ট হয়েছে জানো। কায়রা বলে আপনাকে দেখে মনে হয়েছে আপনার মনে কিছু নিয়ে কষ্ট চাপা আছে বা কোনো খারাপ স্মৃতি হতে পারে। একেহা মনে মনে ভাবে খারাপ স্মৃতি, তাহলে কি সে সাজো হিয়নকে নিয়ে চিন্তা করছে, তাহলে কি তারা বন্ধুর মতন হয়ে গিয়েছে। এদিকে সাজো হিয়ন বন্দী হয়ে আছে একেহার মধ্যে, তাও সে ভাবছিল কায়রা নিশ্চয় ভয় পেয়ে আছে, কিন্তু আমি কেন তা নিয়ে চিন্তা করছি, সে তো একেহায়ের পছন্দ। তো এরপর একেহা কায়রাকে বলে আমি আজ একটা সত্যি কথা বলছি, আমার মধ্যে ছোট থেকে একটা শয়তান আত্মা বাস করে।
তবে থেকে আমি তার সাথে আমার বডি শেয়ার করছি। কায়রা বলে কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো এসব বিশ্বাস করি না। একেহা বলে সম্ভব। তুমি খেয়াল করেছো নিশ্চয়ই আমি হঠাৎ করে বদলে গিয়েছিলাম, আর সেটাই ওই শয়তান আত্মা ছিল। তবে আমি তোমার হেল্প পেলে তার থেকে মুক্ত হতে পারবো। এবার কায়রাও বেশ কনফিউজড, কারণ সাজোহিয়নকে তার কাছে কোনো শয়তান আত্মা মনে হয়নি। তো রাতে কায়রাকে তার সাথে সে তলোয়ারটা দিয়ে যায়, যেটা তাকে তার বাবা দিয়েছিল। কায়রা সেখানে রাখা চিঠিটা পড়ে জানতে পারে তার স্মৃতিশক্তি ফিরলে এটা কাজে আসবে। অন্যদিকে একেহা সাজোহিয়নকে বলে, তুমি এত চিন্তা করতে যেও না কায়রাকে নিয়ে, সে আমার। আর তোমার এই বডিও আর তোমার থাকবে না, এটাও আমার হয়ে যাবে খুব জলদি। এদিকে কায়রা এসে কথা বলে নিয়ংয়ের সাথে, আর তাকে বলে, তোমায় এই জায়গায় কি রাজকুমারের মধ্যে থাকা শয়তান আত্মা পাঠিয়েছে? নিয়ং বলে, আপনিও জানেন? কায়রা বলে, হ্যাঁ, আমাকে গত রাতে রাজকুমার বলেছেন। নিয়ং বলে, আরে গতকাল যে রাজকুমারকে দেখেছেন সেই তো আসল শয়তান আত্মা। এবার বেশ কনফিউজড হয়ে যায় কায়রা, কাকে রেখে কাকে বিশ্বাস করবে বুঝতেই পারছিল না। অন্যদিকে একেহা আসে সেই সামান চাঙ্গের কাছে, তাকে গিয়ে হুমকি ধামকি দিয়ে বলে আজীবনের জন্য বন্দি করে দিতে সাজোহিয়নকে। চাং বাধ্য হয়ে তাকে বলে কিছু রিচুয়ালসের মাধ্যমে সে কাজটা করার চেষ্টা করবে। একেহা যাওয়ার পর সেখানে আসে কায়রা। কায়রাকে চাঙ্গের ঠিকানা দিয়েছে নিয়ং, যাতে করে কায়রা এসে সাজোহিয়নের জন্য হেল্প চাইতে পারে। এবার চাং কায়রাকে দেখেই তার শক্তি দ্বারা বুঝতে পারে কায়রা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে একটা ধোঁয়ার জন্য। এবার কায়রা ভাবে তাহলে সে জানে আমার স্মৃতিশক্তি নেই। চাং তো কায়রাকে দেখা মাত্রই দরজা লাগিয়ে ফেলে তার সাথে কথা বলবে না সে। পরে কায়রা জোর করে ভেতরে এসে বলে, তুমি যেহেতু জানো আমার স্মৃতিশক্তি নেই, তাহলে তুমি আমাকে নিশ্চয়ই হেল্প করতে পারবে স্মৃতিশক্তি ফেরাতে। আমি জানি না আজকাল আমার সাথে কি হচ্ছে, আমি আমার মেমোরি ফিরে পেতে চাই। আমি এই ভয় নিয়ে আর থাকতে পারছি না। চাং তাকে মানা করে দেয়, কিন্তু ঠিকই পরে সে এসে তার স্মৃতি ফেরার ওষুধ খাইয়ে যায়। অন্যদিকে চাং একেহার সাথে রিচুয়ালসও করে। সেখানে একেহা এবং সাজোহিয়ন খুব কষ্টও পাচ্ছিল, কারণ এই রিচুয়ালসটাই ছিল এমন। তো কায়রার হুঁশ ফেরার সাথে সাথে সমস্ত স্মৃতি ফিরে আসে, আর সে ভাবে তাহলে কি তার স্মৃতি মুছেছে রাজকুমার সাজোহিয়ন। এবার এইসব ভেবে ভেবে সে বাইরে সাজোহিয়নকে জড়িয়ে ধরে, আর তার বাবার দেওয়া চাকুটা খুলে তাকে পেছন থেকে আঘাত করার জন্য চেষ্টা করে। কিন্তু পরে গিয়ে কায়রা তাকে আর আঘাত করে না, আর রাজকুমারকে জানায় সে এখানে ততদিন থাকবে যতদিন না তার স্মৃতি ফিরছে। এবার এখান থেকে কায়রা অন্য একটা জায়গায় এসে খুব কাঁদে। তার বারবার মনে পড়ছিল কিভাবে সাজো সিয়ং তার পরিবারের হত্যা করেছে। এরপর সে এটাও ভাবছিল তাহলে কি রাজকুমারকে সত্যি কোনো শয়তানের আত্মা চালিত করছে, সে কি তাহলে শাস্তি পাচ্ছে তার বাবার কৃতকর্মের। অন্যদিকে চাং ভাবে আমি যে রিচুয়াল করেছি তা কি সঠিক ছিল? আসলে চাং একেহা এর সাথে চালাকি করেছে। মানে রিচুয়ালের নিয়ম অনুযায়ী সাজোহিয়নকে বন্দি করতে হলে তার ইউজ করার জিনিস লাগবে, কিন্তু চাং বুদ্ধি করে একেহা এর মাথার চুল কেটে আর সেগুলিকে দিয়ে রিচুয়াল করে। অর্থাৎ তার পরিকল্পনা ছিল একেহাকে বন্দি করা, কিন্তু সে বর্তমানে খুব কনফিউজড যে তার রিচুয়াল সঠিক হয়েছে কি না। এদিকে আমরা রাজকুমারকে দেখি, তবে এখনো বোঝা যাচ্ছিল না সে বর্তমানে কে, একেহা নাকি সাজোহিয়ন। অন্যদিকে কায়রা ঠিক করে আজ রাতে সে তার প্রতিশোধ নিবে রাজার থেকে। এদিকে সাজো সিয়ং তো ঘুমের মধ্যেও দেখছিল তাকে ইয়ন হাকের স্ত্রী এসে হত্যা করছে। ঘুম থেকে চেঁচিয়ে উঠে বলে, আমাকে মদ দাও, আমি খেয়ে সব ভুলতে চাই। অর্থাৎ তার জীবন এমনিতেও বেঁচে থেকে নরক হয়ে আছে। এইসব কিছুই লুকিয়ে দেখছিল কায়রা। কায়রা এখান থেকে আসে তার মাস্টারকে দেখতে, কিন্তু সে তার সামনে যাওয়ার সাহস পায় না। কায়রা বলে, আমি আমার মিশনে ফেল হয়েছি, এমনকি আমি আমার স্মৃতিশক্তিও হারিয়েছিলাম। এখন আমি মুখ দেখাতেও পারবো না যতক্ষণ না সাজো সিয়ংয়ের প্রাণ নিচ্ছি। পরদিন কায়রা আর রাজকুমার রাজার সাথে দেখা করতে আসে। যেহেতু এখনো জানা যায়নি বর্তমানে কে আছে বডিতে, তাই তাকে আমি রাজকুমার বলেই সম্বোধন করব। তো সেখানে রাজকুমার কায়রাকে বলে, তুমি ভাবছো আমি শয়তান আত্মা নাকি সাজোহিয়ন? কায়রা বলে, হ্যাঁ, কারণ নিয়ং বলেছে আপনি ঘুম থেকে উঠলে বদলে যান। রাজকুমার বলে, তো তোমার কি মনে হচ্ছে এখন কে আছে তোমার সামনে? কায়রা বলে, নিশ্চিত না, আমি জানি না কে একেহা আর কে সাজোহিয়ন। তবে একেহা আর সাজোহিয়ন এই দুজনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে বডি টেম্পারেচার। কখনো আপনার বডি একেবারে বরফের মতন ঠান্ডা থাকে, তো কখনো গরম। তবে এখন তো না ঠান্ডা না গরম, তাই বুঝতে পারছি না কে।
রাজকুমার কায়রার বর্ণনা শুনে হাসে, আর কায়রা মনে মনে বলে, তুমি যেই হয়ে থাকো না কেন আমি তোমাকে মাফ করতে পারবো না, কারণ একেহা আমার স্মৃতি মুছেছে আর রাজকুমার সাজো হিয়ন আমার শত্রুর ছেলে, তাই দুই ব্যক্তির মধ্যে কোনো একজনকেও আমি মাফ করতে পারবো না। এবার এখান থেকে কায়রা বাইরে আসে গনের সাথে। সেখানে সে প্রিন্স ইয়ংয়ের থেকে একটা জিনিস পায়, যেখানে ছিল একটা ছবি। এই একই ছবি ছিল সেই ব্যক্তির বডিতে যে কায়রাকে মারতে আসে। এবার কায়রা বুঝতে পারছিল না সে কাকে বিশ্বাস করবে। তার মাস্টারও কি তাহলে এসব জানতো, নাকি একা প্রিন্সেরই কাজ ছিল এটা। অন্যদিকে চাঙ্গের কাছে আসে রাজকুমার, আর সেখানে রিভিল হয় এটা হচ্ছে সত্যি সত্যি রাজকুমার সাজো হিয়ন, আর একেহা বন্দী হয়ে গিয়েছে। তবে এখন হিয়ন জানতে চাইছিল একেহা কেন কায়রার স্মৃতিশক্তি মুছেছিল। চাং বলবে না, কারণ একেহা তাকে মানা করেছে। আর একেহা এই কারণে স্মৃতি মুছেছিল কারণ সে জানতো কায়রা সাজো সিয়নকে নিজের শত্রু ভাবে, আর একজন শত্রু ছেলেকে কিভাবে কেউ পছন্দ করবে। তো চাং বারবার মানা করছিল সাজো হিয়নকে বলবে না, তাই হিয়ন তলোয়ার বের করে তাকে ভয় দেখায়। তো পরে চাং একটা নোট লিখে যায়, যেখানে সে বলেছে, রাজকুমার আপনি কায়রার থেকে দূরে থাকুন, নাহলে আপনার জীবনে খুব খারাপ কিছু হতে চলেছে। তো নিয়ং বলে, হয়তো এই কারণে এসব বলেছে কারণ আমাদের রানী তো বেশি একেহায়ের সাথে ক্লোজ ছিলেন, কারণ একেহা দেখাতো সে তাকে পছন্দ করে এনেছে। এবার এটা শুনে মন খারাপ করে সাজো হিয়ন, আর বলে, তাহলে কি সত্যি সত্যি কায়রাও একেহাকে পছন্দ করত? আমি একেহায়ের থেকেও বেস্ট হয়ে দেখাবো। পরে সাজো হিয়ন প্রথমবার রাজ দরবারে এসে নিজের দায়িত্ব পালন করে, যা দেখে আবার তার সৎ ভাই বেশ রেগে যায়। এবার রাতে সাজো হিয়ন এসে কায়রাকে বলে সে যেন চলে যায় এখান থেকে। কায়রা বলে, আমি বলেছি তো যাব না, আপনার পাশেই থাকবো। হিয়ন বলে, আমি তো সেই শয়তান আত্মাও হতে পারি। কায়রা বলে, না, সে হলে আপনি আমাকে যেতে বলতেন না। সাজো হিয়ন হিংসা করে বলে, ও তাহলে তুমি কি তাকে বেশি ভালো বলছো, তাকে তুমি পছন্দ করতে? কায়রা বলে, এত কিছু বলার প্রয়োজন নেই। এবার হিয়ন যেতে যেতে বলে, আমি তোমাকে এটা অনুভব করাবো যে তুমি একেহা শয়তানকে পছন্দ করে কত বড় ভুল করেছো। তো এইভাবে দিন যেতে থাকে। একদিন রাতে হিয়ন তার মায়ের স্মৃতি মনে করে আসে একটা রুমে, যেখানে সে তার জন্য প্রার্থনা করে। এবার একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাজো সিয়ং এতই ভয়ঙ্কর যে সে নিজেই তার স্ত্রীকে হত্যা করে, কারণ তার স্ত্রী তার বিপক্ষে ছিল। মানে তার স্ত্রী বলছিল সে ইয়ন ফ্যামিলিকে হত্যা করে মহাপাপ করেছে, যার কোনো ক্ষমা হয় না। হিয়ন তার মাকে নিজের চোখের সামনে মরতে দেখেছিল। বর্তমানে সেখানে হিয়ন কায়রাকে দেখে আর তার সাথে কিছু কথা বলে, কারণ নিজের মনের কথাগুলি শেয়ার করার মতন তার কাছে কেউই নেই। কায়রা তাকে সবসময় বিভিন্নভাবে স্ট্রং হতে বলেছিল, তাই আজ ভরসা করে তার মায়ের মেমোরিয়ালসের রুমে নিয়ে আসে। সেখানে হিয়ন বলে, আমি কখনোই বাইরে যেতে চাই না, কারণ বাতাসের শব্দের সাথেও আমার কানে ভেসে আসে সেই দিন যেদিন একটা পরিবারের সবাই শেষ হয়। সেই বাচ্চা মেয়েটা যাকে আমি বাঁচাতে পারিনি, এমনকি আমার মাকেও আমি পাইনি, তাই হয়তো শয়তান আত্মার দ্বারা আমি শাস্তি পাচ্ছিলাম। এইসব বলে সেখানে খুব ইমোশনাল হয়ে যায় হিয়ন। তাই তাকে জড়িয়ে ধরে কায়রা আর ভাবে সে আমার মতন খুব গভীর আতঙ্ক পেয়েছে ওই ঘটনা থেকে। এবার পরদিন হিয়ন ভাবছিল সে বলবে কায়রাকে এখানে আজীবনের জন্য থেকে যেতে। তখনই সেখানে আসে তার স্ত্রী, আর সে বলে কায়রার আসল পরিচয়, যে সেই হচ্ছে ইয়ন ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী ইয়ন ওল্ড, আর তার থেকে আমাদের রাজা সিয়ংয়ের প্রাণ সংশয় ঝুঁকে আছে। এইসব তো বিশ্বাস করতে পারছিল না হিয়ন। ওইদিকে কায়রা সাজো সিয়ংকে মারার জন্য রেডি হয়, আর পরে সেখান থেকে বাইরে এসে হিয়নকে বলে, আমি চলে যাচ্ছি আপনার কথা মতো। হিয়ন বলে, কিন্তু তুমি তো বলেছিলে যাবে না। কায়রা বলে, আমি বলেছিলাম আমার স্মৃতি আসলে আমি চলে যাব, আর আমার স্মৃতি ফিরে এসেছে। তখন হিয়ন তাকে প্রশ্ন করে, তাহলে তোমার নাম কি ইয়ন ওল? তুমি এখানে ছদ্মবেশে এসেছো আমার বাবাকে হত্যা করতে? এরা বলে, তাহলে তুমি সব সত্যি জেনে গিয়েছো। হিয়ন বলে, তুমি আমাকে এতদিন ধোঁকা দিয়েছো, কিভাবে পারলে তুমি? আমাকে বললে না কেন? তখন সেখানে প্রজা এসে বলে, রাজার কি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আসুন। হিয়ন দৌড়ে গিয়ে দেখে তার বাবা কথা বলছে না, কিন্তু কায়রা বলে, আমি তো তাকে কিছুই করিনি। হিয়ন চিৎকার করে বলে, তুমি কি করেছো? তুমি আমার বাবাকে মেরে ফেললে? এই কথা বলে হিয়ন খুব কান্না করতে থাকে। কায়রা গিয়ে সাজো সিয়ংয়ের গলায় লাগানো সুচটা দেখে, আর সে হিয়নকে বলে, এটা আমি করিনি, অন্য কারো কাজ। তারপর সেখানে হিয়নের প্রথম স্ত্রী আসে আর বলে, এই কাজ তোমার, কারণ তুমি হচ্ছে ইয়নল, আর এটা তোমার প্রতিশোধ ছিল। এবার সেখানে কায়রা চিকিৎসার সূচের সাথে রাজার গলার সূচ মেলানো হয়, পরে সেটা মিলেও যায়। তাই হিয়ন সহ বাকিরা বিশ্বাস করে ফেলে এই কাজ কায়রার। তাই হিয়ন সবাইকে বলে দোষীকে বন্দি করা হোক, আর এই বিষয়টা যেন বাইরে কারো কানে না যায়। কায়রা বারবার বলছিল সে কিছুই করেনি, কিন্তু হিয়ন তার কোনো কথাই শুনে না। অন্যদিকে রাজ্যের সবাই যখন জানতে পারে তখন তারা খুব খুশি হয়ে যায় আর বলে, অবশেষে এই পাপী মরল।
সে তার পাপের শাস্তি পেয়েছে। তো কায়রার সাথীরা শুনে ভাবে তাহলে কি কায়রা তার লক্ষ্যে সফল হয়ে গেল। এদিকে হিয়ন তার বাবার লাশের সামনে বসে ভাবে তার বাবা কত পাপ করেছে ইয়ন ফ্যামিলিকে ধ্বংস করে, তবে কি সে তার সে পাপেরই ফল পেল। অন্যদিকে কায়রা জেলে বন্দী হয়ে মনে করছিল যখন সে রাজাকে মারতে যায় তখন তার মনে পড়ে হিয়নের বলা কথাগুলো, যে সে কতটা কষ্ট পেয়েছিল ইয়ন ফ্যামিলির হত্যা দেখে। তার শাস্তি স্বরূপই হয়তো সে একেহায়ের সাথে বন্দী। এবার এত কিছু ভাবার পর কায়রা পারে না সাজো সিয়ংকে হত্যা করতে। সে ভাবছিল সাজো সিয়ং তার মা বাবাকে মেরেছে, এখন সেও যদি একই কাজ করে তাহলে হিয়নের কাছে তো সেও একজন হত্যাকারী হিসেবে আজীবন থাকবে। তাই কায়রা তার মা বাবার কাছে মাফ চেয়ে বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ কায়রা সত্যি সত্যি রাজাকে হত্যা করেনি। তো কায়রা এখন ভাবছিল তাহলে রাজাকে কে মারলো? আমার সাথীরা, কিন্তু তারা আমাকে না বলে তো করবে না। তাহলে কি সাজো ইয়ং? না না, সে নিজেরই বাবাকে কেন মারবে? তখন সেখানে হিয়ন আসে আর এসে কায়রাকে বলে তুমি কি এখনো নিজের অপরাধ অস্বীকার করবে? কায়রা বলে যখন আমি কিছু করিনি তখন অস্বীকার কি করব। হিয়ন বলে তোমার স্মৃতি ফিরে আসার পর আমাকে দেখে কি ভেবেছিলে? নিশ্চয়ই ভাবছিলে আমি আমার বাবার কৃতকর্মের সাজা পেয়েছি, খুশি হয়েছিলে আমাকে কষ্টে দেখে। কায়রা বলে আমি এসব কিছু ভাবিনি, আমি একটু রেগেছিলাম কারণ আপনি আমার স্মৃতি মুছেছিলেন। হিয়ন বলে এই কাজ আমি করিনি, এটা একেহা করেছে, সে সব কিছু বদলেছে। কায়রা বলে হে, আর একইভাবে রাজাকে অন্য কেউ মেরেছে আমার জায়গা থেকে। আমি এসেছিলাম ওনাকে হত্যা করতে, কিন্তু পারিনি তোমার জন্য। তো এই কথাটা আবার হিয়নকে কায়রা বলে না। তারপর হিয়ন বলে তুমি আমার বাবাকে মেরেছো, তাই তুমিও হয়তো এইভাবে এখানে মারা যাবে, আর আমি কখনোই তোমাকে মাফ করব না। কায়রা বলে মৃত্যু নিয়ে আমার কখনোই ভয় নেই, আমার শুধু খারাপ লাগছে এটা ভেবে যে তুমি আমাকে ভুল বুঝেছো। যাই হোক, এসব আর কিছুই যায় আসে না। তুমি তোমার আশেপাশে খেয়াল রাখবে যাতে করে শত্রু থেকে বাঁচতে পারো। হিয়ন বলে যখন নিজের সবচেয়ে কাছের মানুষের থেকে ধোঁকা খেয়েছি তখন আশেপাশে কারো থেকে আর কি ভয় পাবো। এই কথা বলে হিয়ন চলে যায়। তো কিছুক্ষণ পর সেখানে একজন লোক এসে কায়রাকে খুব বাজেভাবে টর্চার করতে থাকে, তার ঘাড়ে পায়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে, কারণ কায়রা মেনে নিচ্ছিল না সে রাজাকে হত্যা করেছে। অন্যদিকে হিয়ন ভাবছিল আমি জানি খুব কষ্ট হবে তার, কিন্তু আমি হেল্প করতে পারবো না। তো এদিকে কায়রাকে এতই মাত্রাতিরিক্ত টর্চার করছিল যে কায়রা বলছিল আমাকে একেবারে মেরে ফেলো এইসব না করে, কিন্তু তারা তার কোনো কথাই শুনে না আর তাকে একের পর এক আঘাত করে যায়। এবার কায়রার অসহ্য যন্ত্রণার চিৎকার গিয়ে পৌঁছে যায় একেহায়ের বরফের বডিতে। একেহা তো ছিল বন্দি, কিন্তু সে কায়রার কষ্ট অনুভব করতে পারছিল, তাই একেহা জেগে উঠে কায়রা বলে ডাকতে থাকে। এদিকে হিয়ন অনেক চেষ্টা করেছিল কায়রাকে না বাঁচানোর, কিন্তু পরে আর সে পারে না, তাই উঠে যায় সে কায়রাকে জেল থেকে মুক্ত করতে। তবে তখন তাকে একেহা চিৎকার করে ডেকে আনে তার কাছে আর বলে এখন তুমি খুশি তো কায়রাকে আঘাত করে কষ্ট দিয়ে? তাকে পাঠিয়ে দিয়েছো তো মরার জন্য, তুমি এত বড় কঠোর কিভাবে হতে পারো? তখন হিয়ন ও কায়রার আওয়াজ শুনতে পায়। সে যে যন্ত্রণাতে আছে তার পেইনও সে ফিল করতে পারছিল। হিয়ন বলে একেহা তুমি কিভাবে এখনো আছো, তুমি চলে যাচ্ছ না কেন? একেহা বলে আমি যেতে পারছি না কারণ কায়রা পেইনে আছে, কারণ কায়রা কঠিন সময় পার করছে। আমি তো তোমার মতন না, আমি তাকে খুব বেশি ভালোবাসি, তাই প্লিজ তাকে বাঁচিয়ে নাও। আর তুমিও জানো কায়রা এরকম কিছু করতেই পারে না। হিয়ন বলে আমাদের কাছে তার বিরুদ্ধে প্রমাণ আছে। একেহা রেগে বলে কি ফালতু প্রমাণ? হ্যাঁ, আর তুমি এই প্রমাণে বিশ্বাস কিভাবে করলে? প্লিজ তাকে মুক্ত করে দাও, তাকে বিশ্বাস করে নাও। হিয়ন বলে সে আমাকে ধোঁকা দিয়েছে, আমি তোমাকে আর তাকে কাউকে বিশ্বাস করি না। একেহা বলে আরে তোর সমস্যা কি? আচ্ছা আমি জানি কে রাজাকে হত্যা করেছে, তবে আমাকে আগে মুক্ত করো, তারপর আমি বলবো। আমি কায়রাকে বাঁচাবো, কারণ তুমি তো তাকে বাঁচাবে না তোমার ফালতু রেপুটেশনের জন্য। অন্যদিকে কায়রাকে বাঁচাতে তার সাথী আসে, কিন্তু সে তাকে বলে আমাকে এখানে রেখে যাও আর রাজকুমার সাজো হিয়নের খেয়াল রাখো। উনার আশেপাশে শত্রু ঘুরছে আর আমি সন্দেহ করছি সাজো ইয়নকে। এবার দেখা যায় সত্যি সত্যি সেদিন সাজো ইয়ং তার বাবাকে হত্যা করেছে, কারণ তার বাবা সবসময় সাজো হিয়নকে নিজের উত্তরাধিকারী ভাবতো আর তাকে রাজা করার সিদ্ধান্ত নিয়েছিল। এবার সাজো ইয়ং আসে সাজো হিয়নকে মারার জন্য, কিন্তু সাজো হিয়ন খুব বুদ্ধি করে বলে আরে ভাইজান আপনি আমাকে কেন মারবেন? আপনি তো জানেন আমার এসব রাজা হওয়ার কোনো ইচ্ছাই নেই, আমি তো দর্জি হয়ে খুব খুশি আছি, আর আপনি হচ্ছেন আসল যোগ্য ব্যক্তি যে সিংহাসনে বসতে পারবেন। তো আপনি শুধু আমাকে হেল্প করুন আমার ভালোবাসা কায়রাকে মুক্ত করতে, তাহলে আমি আর আপনাকে বিরক্ত করব না। তো
আমরা বুঝতেই পারছি এরকম চালাকি কাজ একমাত্র একেহাই করতে পারে। তো এটা একেহা অর্থাৎ সাজোহিয়ন জেনে গিয়েছে আসল খুনি সাজোইয়ং, তাই সে একেহাকে মুক্ত করেছে যাতে করে সে কায়রাকে বাঁচাতে পারে। এবার সাজোইয়ং রাজি হয় তাকে হেল্প করতে, তবে সেও মনে মনে ঠিক করে রেখেছে সাজোহিয়নকেও সে মারবে হেল্প করার নাম করে। এবার পরিকল্পনা অনুযায়ী সব হয়। রাস্তা থেকে কায়রাকে এসে একেহা ঘোড়ায় করে নিয়ে পালিয়ে যায়। তো ঘোড়ায় করে যখন নিয়ে যাচ্ছিল তখন একেহা কায়রাকে টাচ করতে যায়, কিন্তু সে করতে পারে না। তাই সে বলে, আমি যখনই কায়রাকে টাচ করতে যাই তখনই আমার এত পেইন কেন হয়, কিছুই বুঝতে পারি না। এরপর একেহা কায়রাকে একটা ছোট্ট বাড়িতে আনে, সেখানে কায়রার আঘাত পরিষ্কার করতে শুরু করে। তবে সেইভাবে কায়রাকে দেখে কেঁদে কেঁদে বলে, আমি কি করব, এসব কিছুর জন্য আমি দায়ী। আমি তোমাকে এইভাবে একা ছেড়ে দিয়েছি বলেই সাজোহিয়ন তোমাকে কষ্ট দিয়েছে, প্লিজ আমাকে মাফ করে দিও কায়রা। এরপর একেহা কিছু ওষুধ বানিয়ে খুব সুন্দর করে ধীরে ধীরে সেটা লাগিয়ে দেয়। পরদিন কায়রার হুঁশ ফিরে, আর সে মনে করে রাতে তাকে একেহা বলেছিল সে সাজোহিয়ন নয় বরং একেহা। তো একেহা নিয়ে আসে তার জন্য কিছু ঔষধি গাছ। কায়রা বলে, তুমি কি ঘুমাওনি রাতে? একেহা বলে, না আমি সজাগে ছিলাম, তোমার তো জ্বর ছিল, এখন অনেকটা কমেছে, কিন্তু এই ওষুধ কিভাবে তৈরি করে আমি জানি না। কায়রা বলে, সমস্যা নেই, আমি করে নিব। এরপর কায়রার রক্তাক্ত সেই ড্রেসটা চেঞ্জ করার জন্য একেহা তাকে কিছু কাপড় দেয়। তো কাপড় চেঞ্জ করে কায়রা সেই ওষুধটা লাগিয়ে নেয়। তারপর একেহা কায়রার সাথে বসে কথা বলে। কায়রা বলে, তাহলে তুমি একেহা? একেহা বলে, হ্যাঁ, তুমি তো জানো আমি সাজোহিয়নের সাথে নিজের বডি শেয়ার করছি। সাজোহিয়ন আমার মতো না, সে সবসময় মানুষকে ভুল বুঝবে আর উল্টাপাল্টা কাজ করবে। আমি তো আসল, তাই আমি তার মতন বোকা না। কায়রা বলে, আচ্ছা তুমি বডি চেঞ্জ করার পর রাজকুমার সাজোহিয়ন কোথায় যান? একেহা বলে, তাহলে তুমি কি চিন্তা করছো সাজোহিয়নের জন্য? তুমি আমাকে কিছু জিজ্ঞেস করলে না তো যে আমি এতদিন কোথায় ছিলাম? তুমি জানো আমাকে ঠান্ডা জায়গায় বন্দি করে রেখেছিল সাজোহিয়ন। একেহা বলে, তাহলে তাও তুমি আমাকে নিয়ে চিন্তা করলে না? কায়রা বলে, না আমি করেছি চিন্তা। একেহা তো বেশ খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি সেখানে বন্দি ছিলাম, কিন্তু তোমার টর্চার হওয়ার আওয়াজে আমি পাগল হয়ে যাই, পরে সেখান থেকে সব ভেঙে চুরে বেরিয়ে আসি। কায়রা বলে, তুমি আমার আওয়াজ শুনেছিলে? একেহা বলে, হ্যাঁ, কারণ আমি অনুভব করতে পারি তোমার কষ্ট। অন্যদিকে সাজোহিয়ন বলে, এখানে কত ঠান্ডা, কে জানে ওই শয়তান একেহা তার কাজ ঠিকঠাক মতন করলো কিনা। পরে সে কল্পনা করে একেহা তাকে বলেছিল, আমি আগে কায়রাকে বাঁচিয়ে নিই, তারপর তুমি ঠিক করো আমাকে শেষ করবে কিনা। আমি কায়রাকে ভালোবাসি আর কায়রাও আমাকে পছন্দ করে, প্লিজ আমাকে যেতে দাও একবার। এবার সাজোহিয়ন বলে, তাহলে কি সত্যি সেও তোমাকে পছন্দ করে? একেহা বলে, হ্যাঁ। তো এইসব ভেবে সাজোহিয়ন বলে, আমি কেন তার মতন মেয়েকে বাঁচালাম যে একেহাকে পছন্দ করে। এদিকে একেহা কায়রার জন্য রান্না করে, কায়রা সেটা খেয়ে খুব প্রশংসা করে। কায়রার প্রশংসা পেয়ে একেহার তো খুশির কোনো ঠিকানাই থাকে না। তো এখান থেকে একেহা এসে প্রমাণ করে দেয় যে কায়রা হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তবে এটা আবার মেনে নিতে পারছিল না তার স্ত্রী। সে ভাবছিল রাজকুমার বাঁচানোর চেষ্টা করছে কায়রাকে। তো অন্যদিকে কায়রা একেহা এর অনুপস্থিতিতে একটা চিঠি লিখে আর সেখান থেকে চলে যায়। কিন্তু একেহা তাকে অনেক জিনিসপত্র দিয়ে বলেছিল কোনোভাবেই যেন সে বাইরে না যায়, কারণ বাইরে বিপদ অপেক্ষা করছে। কিছুক্ষণ পরই সেখানে একেহা আসে আর দেখে কায়রা লিখেছে, আমাকে এত সেবা যত্ন করার জন্য ধন্যবাদ, তবে আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে এক জায়গায়। এবার একেহা বাইরে গিয়ে দেখে কায়রাকে কিছু শত্রুরা ধরে ফেলেছে, তারা তাকে হত্যা করারও চেষ্টা করছে। সেখানে একেহা এসে তাকে বাঁচিয়ে নেয় আর পড়ে যায় পানির মধ্যে পাহাড় থেকে। এবার এখানে কায়রা একেহার হাত ধরে বুঝতে পারে তার বডি গরম। তো একেহা কায়রাকে দেখে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না আর সে কায়রাকে কিস করে ফেলে। ভেতর থেকে সাজোহিয়ন বলে, হঠাৎ করে অদ্ভুত লাগছে কেন? একেহা, কি করছো তুমি? তো এরপরই সাজোহিয়নের মধ্যে একেহার অদল বদল আবার হয়ে যায়। সাজোহিয়ন চুপ খেলে কায়রাকে এত কাছে দেখে ঠেলে দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু পরে আবার সে কায়রার হাত ধরে তাকে সহ কিনারায় আসে। আর সাজোহিয়ন বুঝতে পারে না সে আসলে কোথায় চলে এসেছে। হিয়ন কায়রাকে বলে, তুমি ঠিক আছো তো? আর আমার সাথে কি হচ্ছে, আমি এখানে কিভাবে? কায়রা ভাবে তাহলে কি সে চেঞ্জ হয়ে গেল? এটা কি রাজকুমার সাজোহিয়ন? হিয়ন বলে, তুমি কি ঠিকঠাকভাবে পালিয়ে আসতে পেরেছো? কায়রা বলে, আপনি কি রাজকুমার সাজোহিয়ন? হিয়ন বলে, আমি কি তাহলে ওই শয়তান আত্মা নাকি? তখন কায়রা হিয়নের হাত ধরে দেখে ঠান্ডা আর বুঝতে পারে এটা তাহলে সাজোহিয়ন। তো এরপর কায়রা সাজোহিয়নকে বলে, আমি আর একেহা শত্রুর হাত থেকে বাঁচতে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছিলাম।
তাই আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। সাজোহিয়ন বলে, আমার উচিত হয়নি ওই পাগলকে আমার বডি দেওয়া। আর তুমি কথায় কথায় একেহা একেহা কেন করছো? তাকে এতই মিস করছো নাকি? সে কোনো আসল কেউ নয়, সে একজন ফেক। কায়রা ভাবে, আচ্ছা তাহলে এই কারণেই একেহা ফেক শব্দটাকে এত বেশি ঘৃণা করে। সাজহিয়ন বলে, একেহা সবচেয়ে অপছন্দ করে তাকে কেউ ফেক বললে, কারণ সে আসলেই ফেক। এবার চলো, এখান থেকে যেতে হবে। তো তখন কায়রা হাঁটতে পারছিল না, তাই সাজহিয়ন তাকে কাঁধে তুলে হাঁটতে শুরু করে। তখন কায়রা বলে, একেহা নিশ্চিত খুব পেইনে থাকে। সাজহিয়ন বলে, মানে? কায়রা বলে, আসলে আমি দেখেছি সে যখনই আমাকে টাচ করে তখনই তার খুব পেইন হয়। সাজহিয়ন হেসে বলে, ও তাহলে তো সে তোমাকে টাচই করতে পারেনি, ভালোই হলো। কায়রা বলে, না করেছে, তবে সে তার জন্য যতটা সম্ভব ততটা পেইনও সহ্য করেছে। এবার এটা শুনে বেশ জেলাস ফিল করতে থাকে সাজহিয়ন, আর তাকে এইভাবে দেখে হাসে কায়রা। অন্যদিকে একেহা সাজহিয়ন আর কায়রাকে এইভাবে দেখে খুব রেগে যায় আর বলে, তার এত বড় সাহস, সে আমার কায়রাকে নিয়ে যাচ্ছে। একবার আমি বাইরে আসতে পারি তাহলে দেখবি তোকে আমি আর ছাড়বো না। এদিকে কায়রা আর হিয়ন আসে একটা গ্রামে, যেখান থেকে প্রাসাদ খুব দূরে। এবার কায়রা বলে, আমার পেছনে যে সৈনিকগুলো এসেছিল তাদেরকে পাঠিয়েছে সাজোইয়ং। সে সিক্রেট আর্মি তৈরি করছে তোমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য, তাই প্লিজ সাবধান থাকবে। এবার সাজোহিয়নও কল্পনা করে তাকে একেহা বলেছিল তার বাবাকে মেরেছে সাজোইয়ং, কারণ সাজোইয়ং তো আসলে রাজা সাজোসিয়ং এর ছেলেই নয়। তো বর্তমানে সাজোহিয়ন বলে, আমি জানি এসবের পেছনে সে আছে, একেহার সাথে আমার কথা হয়েছে। কায়রা বলে, ও তাহলে তো ভালোই, আমি এখন যাই, যেহেতু একেহা আপনাকে সব বলেই দিয়েছে। সাজোহিয়ন বলে, কি বলবে? আমি তাকে অর্ডার দিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য, তখন আমি জানতে পারি। কায়রা বলে, কিন্তু আমি তো শুনেছি একেহা আপনাকে কনভিন্স করেছিল আমাকে বাঁচাতে। হিয়ন রেগে বলে, তো আমি তাকে আমার বডি দিয়েছি, কত বড় রিস্ক নিয়েছি তোমাকে মুক্ত করানোর জন্য, আর তুমি শুধু একেহা একেহা করে যাচ্ছ। আর তুমি কোথাও যেতে পারবে না, কারণ আমি যেতে বলিনি, অনুমতিও দেইনি। আমার পাশে পাশে থাকবে যতক্ষণ না আমি যেতে বলবো। এবার কায়রা বুঝতে পারে না হঠাৎ করে সাজোহিয়ন তাকে রাখতে চাইছে কেন। অন্যদিকে সাজোইয়ং পরিকল্পনা করছিল কিভাবে মারবে সাজোহিয়নকে। এদিকে কায়রা ড্রেস চুরি করার জন্য সুযোগ করছিল, তখন তাকে বারবার আটকে দেয় হিয়ন আর বলে, দেখো আমি চুর হতে চাই না, খুব অস্বস্তি লাগছে এসব করতে। কায়রা বলে, তোমাকে করতে কে বলেছে? করবো তো আমি, কারণ এই ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকা যাবে না। হিয়ন এরপরও তাকে আটকায় আর পরে নিজের একটা রিং দিয়ে বলে, চুরি না করে এটা বিক্রি করে দাও, তাও আমি চুর হতে চাই না। তো এরপর তারা দুইজন নতুন কাপড় পরে আসে আর কায়রা বলে, আরে বাহ, তোমাকে তো এই কাপড়ও বেশ লাগছে। হিয়ন বলে, হ্যাঁ বুঝেছি, মজা করছো যে। তো এবার তাদের দুজনের বেশ খিদে লাগে, তাই কায়রা একজন মহিলাকে বলে, আমার স্বামী কোনো কাজ করে না আর আমি প্রেগনেন্ট, এখন কিছু না খেলে আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, তাই দয়া করে কিছু খেতে দিন। পরে মহিলা তাদেরকে খাবার দেয় আর বলে, কাল থেকে তুমি কাজে যাবে আর নিজের স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে শিখো। হিয়নের তো মাথা খারাপ হয়ে যায় আর কায়রাকে বলে, তোমার তো সাহস কম না, তুমি আমাকে দায়িত্বহীন প্রমাণ করছো। আর কিসের বাচ্চা, কিসের কি? কায়রা বলে, খেয়ে নাও, না হলে এটাও থাকবে না। এবার সেখানে লোকজন আলোচনা করছিল পরবর্তী রাজা হবে সাজোইয়ং, আর তারা সাজোইয়ংকে খুব বিশ্বাসও করে। এবার রাতে সাজোহিয়নকে কায়রা বলে, মন খারাপ করছো? মানুষ কি বললো তা নিয়ে ভেবো না, আসলে সাজোইয়ং তোমার নামে গুজব ছড়িয়েছে, তাই তোমার থেকে বেশি লোকজন পছন্দ করে সাজোইয়ংকে। তবে আমার মনে হয় তোমার ফিরে গিয়ে লড়াই করা উচিত নিজের প্রজাদের জন্য। এবার সাজোহিয়ন বুঝতে পারছিল না তার জন্য কোনটা সঠিক। তো রাতে ঘুমানোর সময় কায়রা পড়ে যাচ্ছিল, তখন তার পাশে গিয়ে বসে হিয়ন, আর সারা রাত তার মাথা নিজের কাঁধে রেখে বসে থাকে। সকালে উঠে কায়রা দেখে হিয়ন এখনো সজাগ। হিয়ন বলে, উঠে পড়ো, আমি দেখেছি তুমি তাকিয়েছিলে। কিন্তু কায়রা ঘুমানোর ভান ধরে বসে থাকে। তখন হিয়ন বলে, আরে উঠো, আমার কাঁধ ব্যথা করছে, সারা রাত এইভাবে ছিলাম। পরে কায়রা উঠে পড়ে আর বলে, তুমি ঘুমাওনি যাতে করে একেহা না আসতে পারে? সাজোহিয়ন বলে, কেন? তুমি তার জন্য আপসেট কারণ আমি একেহাকে আসতে দেইনি? কায়রা তখন আর কিছু বলে না আর বাইরে আসে যাওয়ার জন্য। সেখানে কায়রাকে সাজোহিয়ন বলে, নিজের খেয়াল রেখো। আর কায়রা বলে, তুমিও। সেদিন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে স্মৃতি ফেরার পর আমি চুপ কেন ছিলাম, তাই না? তো তার কারণ হচ্ছে আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি সব সত্যি জানার পর আমাকে ছেড়ে দিবে। আমি ভেবেছিলাম আমি আর রাজকুমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি। সেই বন্ধুত্ব হারিয়ে ফেলার ভয়ে আমি কিছু বলিনি। আর হ্যাঁ, একেহাকে বলে দিও আমাকে এত হেল্প করার জন্য আমি কৃতজ্ঞ। তো এবার সাজোহিয়ন যাওয়ার পথে পড়ে যায় বিপদে, কারণ পেছনে লোক পাঠানো হয় তাকে মারার জন্য।
কায়রা সেটা জানার পর সাথে সাথে ফিরে আসে তাকে বাঁচাতে, আর সেখানে শত্রুদের সাথে একা ফাইট করে তাকে একটা ঘরে নিয়ে আসে। সাজো হিয়ন বলে, আমি আর ওই প্রাসাদে ফিরে যাব না, কারণ আমি যদি ফিরে যাই তাহলে আমি আমার বাবার মতন অত্যাচারী রাজা হয়ে যাব। যেভাবে তিনি তোমার পরিবারের সবাইকে হত্যা করেছিলেন, আমিও পরে তার মতন রাক্ষস হয়ে যাব। তাহলে তুমি তোমার প্রজাদেরকে এইভাবে কষ্ট পেতে দিবে? তাদেরকে সাজো ইয়ংয়ের মতন স্বৈরাচারী একজন রাজা দিবে? তোমার থেকে তো অনেক ভালো একেহা। তুমি একটা ভীতু ছাড়া আর কিছুই না। দয়া করে একেহাকে আসতে দাও, অন্তত সে কিছু করতে কখনো ভয় পায় না। এবার এই কথাটা সাজো হিয়নের ইগো হার্ট করে, আর সে রাজি হয় প্রাসাদে ফিরে যেতে। পরে সেখানে সাজো হিয়ন এসে সাজো ইয়ংয়ের রাজা হওয়ার স্বপ্নে পানি ফেলে দেয়, আর এসে প্রথমে হিয়ন প্রজাদের যোগ্য অধিকার দেয়, আর তাকিয়ে দেখে প্রাসাদে কায়রাও এসেছে। কারণ তাদের দুজনের মধ্যে কথা হয়েছে যেন কায়রা আসে, না হলে হিয়ন ভয় পাচ্ছিল সে তার বাবার মতন রাক্ষস হয়ে যাবে। তখন কায়রা এটা বলে বিশ্বাস দেয় যে তুমি যাও, আর আমি তোমার আশেপাশে থাকবো আর তোমার বাবার মতন হওয়ার থেকে আটকাবো। তো তারপর হিয়ন প্রথম রাজা হিসেবে কিছু কাজ করে, কিন্তু সে ততটা ভালো করে সব করতে পারেনি। তাই সে বাইরে আসে, আর সেখানে দেখে কাজ করে ফিরছে কায়রা। নিয়ং বলে, ইস, তিনি এখানে কাজ করছেন, আর এই কাপড় ধোয়ার কাজ খুব কষ্টকর। তো কায়রাকে ইচ্ছে করে হিয়নের প্রথম স্ত্রী এভাবে খাটিয়ে যাচ্ছে, কিন্তু কায়রা সব সহ্য করছে শুধু হিয়নকে দেওয়া কথা রাখতে। সে এইভাবেই তাকে হেল্প করে যাবে। তো তারপর এইভাবে সময় যেতে থাকে। একদিন হিয়ন লুকিয়ে আসে কায়রার ঘরে। সেখানে কায়রা সেলাই করছিল, কিন্তু তার সেলাই ঠিকভাবে হয় না। তাই হিয়ন এসে বলে, দাও আমি করে দিচ্ছি, এভাবে কেউ সেলাই করে নাকি? তো পরে হিয়ন সেলাই করা শুরু করে, আর কায়রা তাকে দেখতে থাকে। তখন তার হাতেই সুই ফুটে যায়। হিয়ন বলে, এইভাবে আমার দিকে তাকিয়ে থাকলে সুই তো ফুটবেই। এরপর কায়রাকে তার পছন্দের কিছু খাবার দেয় হিয়ন। সেটা কায়রা আর হিয়ন মিলে একসাথে বসে খায়। কিছুক্ষণ পর কায়রা তাকে জিজ্ঞেস করে বলে, আচ্ছা একেহাকে ফিরবে, তুমি ঘুমিয়ে গেলে? হিয়ন বলে, কেন, তুমি খুশি হবে তাই না? কায়রা মজা করে বলে, হ্যাঁ অবশ্যই। এবার হিয়ন জেলাস হয়ে বলে, ইয়ন ওল, কি বলছো? কায়রা হেসে বলে, বাহ, তোমার মুখে আমার আসল নামটা শুনতে সত্যি বেশ ভালো লাগছে। হিয়ন মনে মনে বলে, আমারও খুব ভালো লাগছে, আর আমার মনে হচ্ছে আমি আমার সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি, কারণ তুমি আমার পাশে আছো। তো এদের দুজনকে বাইরে থেকে দেখছিল হিয়নের স্ত্রী, আর সে কিছু পরিকল্পনাও করছিল করার জন্য। তো পরদিন তার স্ত্রী এসে বলে আজ রাত তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তার সাথেই যেন সে থাকে। কিন্তু হিয়ন তাকে সরাসরি মানা করে বলে সে পারবে না, তার কোনো আগ্রহই নেই। এখানে তাদের মধ্যে ঝগড়াও হয়, কিন্তু তাও হিয়ন তার কোনো কথাই শুনে না। তো এরপর হিয়ন কারার জন্য ড্রেস বানানো শুরু করে। তবে তখনই সে ঘুমিয়ে পড়ে চাঙ্গের ধোঁয়ায়, আর ব্যাস তার বডিতে চলে আসে একেহা। এবার সেখানে এসে কায়রা বলে, আমি জানি তুমি রানীর কাছে যাওনি আমার জন্য। আর এখানে সে হিয়নকে প্রপোজও করে ফেলে। তবে যেহেতু সে হিয়ন ছিলই না, তাই একেহা তো মারাত্মক কষ্ট পায়। সে ভেতর থেকে খুব রেগেও যায়, আর কায়রাকে বলে, তোমার কেন মনে হচ্ছে আমি তোমার জন্য মানা করেছি? আমি থাকবো আজ রানীর সাথে, আর তুমি আমার কাছে একজন কাজের লোক ছাড়া তার বাইরে কিছুই না। এইসব অনেক কথা বলে একেহা কষ্ট দেয় কায়রাকে, আর কায়রাও খুব কান্না করে। তো এইসব বাজে বাজে কথা বলে একেহা চলে যায় রানীর কাছে, আর ভাবতে থাকে, কায়রা কিভাবে তুমি আমাকে পছন্দ না করে সাজো হিয়নকে পছন্দ করলে, কিভাবে পারলে? তো একেহা ভেতরে যায়, আর তাদের ঘরে বাইরে বসে পাহারা রাখে কায়রাকে। কায়রাও সেখানে চুপচাপ বসে থাকে মন খারাপ করে। আর এখানে আজকের পার্টটি শেষ হয়। তো যদি আপনাদের কাছে এই পার্টটি বিশেষ ভালো লাগে, তাহলে আমি তার শেষ পার্ট আপলোড করব। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার শেষ পার্ট চান কিনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।